খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বিপিএল দলগুলোকে অ্যালেক্স মার্শালের তলব। দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের রীতিমতো জেরার মুখে পড়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজমেন্ট। সুনির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে জিজ্ঞাসাবাদ, ইন্টিগ্রিটি ইস্যুতে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। বিপিএলের ফিক্সিং দমনে বিভিন্ন গাইডলাইন দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। ক্রীড়া উপদেষ্টা হয়ে প্রথমবার এনএসসিতে 10-এর অধিক ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ নজরুল। দেশের 55 ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের মধ্যে হাতে গোনা কয়েকটি ফেডারেশন ছাড়া অবহেলায় ছিল বাকিগুলো, বললেন উপদেষ্টা। স্বল্প মেয়াদকালে পদকজয়ী অ্যাথলিটদের থেকেও গণমানুষের খেলাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আসিফ নজরুল। দর্শক, এতক্ষণ দেখছিলাম আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকের এখন মাঠের সাথে আমরা আলাপ করব বিপিএল নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং কোচ এবং মেন্টর তুষার ইমরান। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তুষার ভাই, বিপিএল নিয়ে আমরা আলাপ করতে চাই। বিপিএলে আপনি একটা দলের সঙ্গে আছেন। গতকাল আপনাদের সঙ্গে যে দুর্নীতি দমন ইউনিটের চিফ আছেন অ্যালেক্স মার্শাল, তার সঙ্গে আপনাদের কথাও হয়েছে। আমাদেরকে একটু জানাবেন যে এই বিপিএলে আপনাদেরকে কী ধরনের গাইডলাইনগুলো দেওয়া হয়েছে? ডেফিনেটলি প্রতি বিপিএলে থাকে, এই বিপিএলে স্পেশালি মার্শালকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, তারপর থেকে অনেক কিছু দেখেছি আমরা। গতকালকে একটা সব টিমের সাথে আর কি গেট টুগেদার ছিল, মিটিং ছিল 1 by 1। সেখানে বলা হয়েছে যদি কোনো অস্বচ্ছতা আসে, মানে কেউ যদি অফারটা সন্দেহজনক সঙ্গে সঙ্গে যেন তাকে জানানো হয়, তার টিমকে জানানো হয়। দ্যাটস ইট, এতটুকু ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। কয়েকটা ব্যাপার আমরা জেনেছি যে গণমাধ্যমে আমরা নিজেরাও কথা বলেছি যে বলা হয়েছে যে এবার জিরো টলারেন্স থাকবে। টিম ম্যানেজমেন্টকে হচ্ছে কিছু সার্টেন ব্যক্তি সম্পর্কে জানানো হয়েছে, বলা হয়েছে এই ধরনের ব্যক্তিগুলো যদি আপনাদের ফ্র্যাঞ্চাইজিতে বা কোনোভাবে যদি ইনভলভ থাকে সেক্ষেত্রে যেন তাদেরকে জানানো হয়। এই ধরনের কোনো সত্যতা আছে কিনা? এই ধরনের কোনো আইডিয়া আমি এখনো পর্যন্ত পাইনি। যদি মানে পেয়ে থাকি, ডেফিনেটলি টিম ওনার আছে এবং টিম যারা চালায় তারা ডেফিনেটলি দেখবে এই বিষয়টা। যদি থাকে ডেফিনেটলি তাদেরকে ইনফর্ম করবে টিম ওনার। হিসেবে আপনি অনেক বছর ধরে ক্রিকেট খেলেছেন, দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন নানাভাবে, এখন ব্যাটিং কোচ হিসেবে আছেন। বিপিএলে এই ধরনের অভিযোগগুলো, আপনি এর আগে বিপিএল দলের সঙ্গেও কাজ করেছেন, বিপিএলে এই ধরনের অভিযোগগুলো প্রায়ই উঠছিল গত বছর। সেটি একেবারে সব ধরনের মাত্রা ছাড়িয়ে যায়। এবছর যে যে উদ্যোগগুলো বিসিবি নিয়েছে বা এই যে আয়োজকরা নিচ্ছেন, এই যে অ্যালেক্স মার্শাল কথা বলছেন, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় কিনা যে এবার এই ধরনের বিতর্ক মুক্ত থাকতে পারবে বিপিএলটা? না, অবভিয়াসলি ক্রিকেট বোর্ড বরাবরই চেষ্টা করে থাকে। এই বছরও নতুনভাবে তারা শুরু করেছে ক্রিকেট বোর্ড, যে স্বচ্ছতা যেন থাকে এবং ক্লিন যেন বিপিএলটা শেষ করতে পারে। আই হোপ যে এন্ড অফ দ্য সিজন বিসিবি সেটা করতে সক্ষম হবে। এখন পর্যন্ত যতগুলো অভিযোগ পাওয়া গেছে বা যা যা বিতর্ক হয়েছে যেসব বিষয়গুলো নিয়ে, এগুলো আপনাদের কাছে কি মনে হয় যে বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে এই ধরনের অভিযোগগুলো আসলে কতটা দুঃখজনক বা এই ধরনের টুর্নামেন্টগুলোকে কলঙ্কিত করে ফেলে কিনা এই ইস্যুসগুলো বিশেষ করে? অবভিয়াসলি তদন্তাধীন আছে, যেহেতু আসলে এই বিষয়টা নিয়ে এখনো কমেন্টস করা মানে আমার পক্ষে সম্ভব না। যাদের হাতে আসলে তদন্ত রিপোর্টটা আছে তারাই বলতে পারবে বিষয়টা কি হয়েছিল। বাট স্টিল কাউকে আপনি মানে গিলটি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তদন্ত রিপোর্টটা পুরোপুরি বেরিয়ে না আসে, সে দোষী সাব্যস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কাউকে কিন্তু দোষারোপ করতে পারবেন না। সো তদন্তাধীন আছে বিষয়টা, এবং যদি স্বচ্ছ তদন্ত হয় তাহলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি ভালো হবে ক্রিকেটের জন্য, এবং ভবিষ্যতে এই ধরনের কেউ এতে জড়াতে পারবে না, সেটাই আমার আশা। কয়েকজন ক্রিকেটারকে আমরা নিলামের আগেই দেখেছি যে তাদের ব্যাপারে হচ্ছে ডিসিশন নিয়েছে বিসিবি। তুষার ভাই, আপনি অ্যাজ এ সাবেক ক্রিকেটার, আপনি একটু আপনার প্রতিক্রিয়া জানাবেন যে যাদের বিরুদ্ধে অ্যালিগেশনসগুলো এসেছে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, ওই প্রসেসটা ঠিক ছিল কিনা এবং এটাই হওয়া উচিত ছিল কিনা? দেখুন, মানে আইসিসি দুর্নীতি দমন কমিশন আসলে মানে যার এগেনস্টে কথা বলবে কিংবা যার বিরুদ্ধে ফিঙ্গার আউট করবে, এটা খুব এটা সেন্সিটিভ ইস্যু।
হ্যাঁ, এই জায়গাটা আসলে কোনো মিডিয়াতে আসারও আমার কাছে মনে হয় যে উচিত হয়নি। তারা কিন্তু খুব আলাদাভাবে টেক কেয়ার করে জিনিসটা হ্যান্ডেল করে। সো এই জায়গাটা হয়তো বা একটু দরকার ছিল আমার কাছে মনে হয় যে না, যেহেতু আলেক মার্শাল অনেকদিন ধরে আইসিসি থেকে কাজ করছে, সো ও জানে মানে এটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমার কাছে মনে হয় যে না, পাবলিকলি আসাটা উচিত হয়নি আসলে। স্পেসিফিক কোন কোন ইস্যুগুলো নিয়ে আপনাদের আপনাদের সঙ্গে কথা হয়েছে অ্যালেক্স মার্শালের? না, ডেফিনেটলি ফোন তো জমা দেওয়াই লাগবে, এবং সন্দেহ কোনো এসএমএস যদি কেউ কারো কাছ থেকে অফার পেয়ে থাকে, কিংবা টিমের ভিতরে যদি মানে খেলা চলাকালীন সময় কারোর যদি ডাউট মনে হয়, সেগুলো জানাতে তাদেরকে বলা হয়েছে। আচ্ছা তুষার, আপনার কাছে ফিরবো আর ছোট্ট একটা বিরতির পর। দেখছেন এখন মাঠে। তুষার ভাই, বিপিএলটাকে কলঙ্ক মুক্ত রাখতে বিসিবির উদ্যোগের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোরও কি একটা মানে নিজেদের কি ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে কি ধরনের দায়িত্ব আছে এই ধরনের একটা টুর্নামেন্টকে কলঙ্ক মুক্ত রাখতে, দুর্নীতি মুক্ত রাখতে? এটা ভাই আমার পক্ষে বলা সম্ভব না, আপনি এই কোশ্চেন অ্যাভয়েড করে বুঝছেন আমার পক্ষে আসলে। আচ্ছা, অ্যাজ এ কোচ আপনারা আসলে দলকে যখন পরিচালনা করেন, আপনারা কি কি ভাবেন আর কি প্লেয়ারদেরকে? আপনারা নিজস্ব, আপনাদেরও তো, আপনারা অনেক বছর ক্রিকেটটা খেলেছেন, ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন। এখন যারা খেলছে দেশি ক্রিকেটার যারা, বিশেষ করে এদের অনেকের সঙ্গে আপনাদের খুব ক্লোজ সম্পর্কও আছে। তো তাদেরকে আপনারা আপনারা নিজেদের একটা ইন্টিগ্রিটি তো থাকে, নিজেদের নৈতিকতা বোধ তো থাকে, নিজেদের মূল্যবোধ থাকে, সেখান থেকে আপনারা তাদেরকে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? তা এই বিষয় নিয়ে আসলে কথা নেই। অ্যাজ এ টিমে ধরেন আমায় অ্যাজ এ কোচ, আমাদের জাস্ট কোচিং করানোটাই মেন উদ্দেশ্য থাকে, ঠিক আছে? আদারওয়াইজ মানে পার্সোনালি কারোর বিষয়ে মানে যখন এই ধরনের অভিযোগগুলো ওঠে তখন তো পুরো টিমের উপরই আসে, তখন নিশ্চয়ই আপনাদেরও এটা ভাবতে হয়। সে লাইভে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, মানে মানে এই ধরনের বিষয় নিয়ে আমি কখনো ফেস করিনি আসলে, বুঝছেন। তারপরেও ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে কোনো যদি অন্য কিছু দেখা যায় আর কি, কাউকেও যদি সন্দেহের চোখে দেখতে হয়, তাহলে ডেফিনেটলি আমরা আকসুকে অবগত করব এই বিষয় নিয়ে। আচ্ছা তুষার ভাই, আপনার টিমটা নিয়ে একটু কথা বলতে চাই, চট্টগ্রাম রয়্যালস নিয়ে। এখন পর্যন্ত টিমটা যেভাবে যাচ্ছে, এগোচ্ছে, আপনারা যেসব প্ল্যানিং করছেন, টিমটা কেমন হলো? আপনাদের প্ল্যানিংটা একটু জানতে চাই। এই বিপিএল আপনারা কেমন খেলতে চান? দল গুছিয়েছেন এরই মধ্যে, আর নতুন কোনো ইনক্লুশন আসছে কিনা সেসব নিয়ে একটু জানতে চাই। দেখুন, আমি টিম গোছানোর পরে জয়েন করেছি। আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টটা অসাধারণ হয়েছে, স্পেশালি স্পিন বোলিংটা। শেখ মাহাদি আছে, তানভীর আছে। পেস বোলিং নট ব্যাড, অলরাউন্ডার যে পার্টটা আছে সেখানে অনেকগুলো অলরাউন্ডার আছে। আবু হায়দার রনি আছে, জিয়াউর রহমান আছে, সুমন খান আছে। আর স্পেশালি নতুন বলে যে বোলিংটা করবে শরীফুল এবং শেখ মাহাদি, আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো হয়েছে। ব্যাটিং নট ব্যাড, স্পেশালি ওপেনার ব্যাটসম্যান দুজন আছে, নাইম শেখ এবং জয়, মাহমুদুল হাসান জয়। এই দুজন বাদেও আমরা কিছু ফরেন কালেকশন করছে ইতিমধ্যে। আমাদের ফ্র্যাঞ্চাইজির ওনাররা এইগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছে। স্টার্লিং মেবি কনফার্ম হয়েছে, আসালাঙ্কাও শুনেছি যে ও আসতে পারে, শ্রীলঙ্কান যে ক্যাপ্টেনটা আছে। আর বাদ বাকি কিছু হয়তো বা মিডল অর্ডার ব্যাটসম্যান যদি পেয়ে যায়। ডিফিকাল্ট হচ্ছে যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো বেস্ট প্লেয়ারটাকেই নিতে যাচ্ছে, এবং আদার কান্ট্রির যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা চলতেছে এই সময় একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে ভালো কোয়ালিটি প্লেয়ার কালেকশন করা। সো আমরা চেষ্টা করছি যে বেস্ট কালেকশনটা যেন করতে পারি, আর বাদ বাকিটা খেলার মাঠেই ইনশাল্লাহ প্রমাণ করব যে না, উই আর দ্য বেটার টিম আর কি। আচ্ছা, আপনাদের এখন পর্যন্ত আমরা যে স্কোয়াডটা দেখেছি সেখানে দুজন লঙ্কান রিক্রুট আছে, আপনিও বলছিলেন। চারিত হাসালাঙ্কা সেখানে আছে, নিরোশন ডিকুয়েলা আছে। কিন্তু এই বিপিএল চলাকালীন সময়েই পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার একটা সিরিজও আছে, সেখানে দুজন আপনাদের যে দুজন লঙ্কান আছে, বা এমনিতে লঙ্কান ন্যাশনাল টিমে যারা ক্রিকেটাররা আছেন তাদেরকে পাওয়া নিয়ে একটা আশঙ্কা আছে। তো তাদের বিকল্প কোনো ভাবনা আপনাদের আছে কিনা? না, এখনো আমরা যে 4টা ম্যাচ আছে ওই 4টা নিয়ে আমরা আসলে ওয়ারিড আছি যে ওই 4টা ম্যাচে ফুলফিল যদি ফরেনগুলো পেয়ে যাই, যেগুলো কালেকশন করার কথা ছিল, পরেরটা পরে দেখা যাবে। বাট আমরা ফার্স্ট এই 4টা ম্যাচ নিয়ে একটু চিন্তিত যে এই 4টা ম্যাচে যদি আমরা 3টা ম্যাচ উইন করতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো। সো এখানে আমরা বেস্ট কালেকশনটা নিতে যাচ্ছি। পরবর্তীতে যে আপনি যেটা বললেন সিরিজ আছে শ্রীলঙ্কার সাথে, সেখানে হয়তো বা ডিকোয়ালা
অনেকদিন টিমের বাইরে আছে, বা আশালাঙ্কা কিন্তু টিমের সাথেই আছে। এখন দেখা যাক কে কীভাবে বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। আমার কাছে মনে হয় যদি সবাই মিলে চেষ্টা করি বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে, তাহলে এই টিমটা হয়তো বা সুপার ফোরেও কোয়ালিফাই করতে পারে। রাইট, তুষার ভাই আপনার কাছে আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা আলাপ করছি বিপিএল নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিপিএল এর দল চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং কোচ তুষার ইমরান। তুষার ভাই, ব্যাটিং কোচ একই সঙ্গে মেন্টর, আমরা চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডটা নিয়ে আলাপ করছিলাম। আমরা একটু স্কোয়াডটা দেখতে চাই, আপনাদের এখন পর্যন্ত যে স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াডটাতে আপনি আমাদেরকে অনেকটা হিন্ট দিয়েছেন কারা কারা আছে, কি আপনাদের শক্তি দুর্বলতা। তারপর আমরা একটু স্কোয়াডটা যদি পুরোটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে মোহাম্মদ নাইম শেখকে নিয়েছেন আপনারা, শেখ মেহেদী হাসান আছে, তানভীর ইসলাম আছে, শরীফুল ইসলাম আছে, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি। আমরা দেখছি যে ঘরোয়া ক্রিকেটের বেশ পরিচিত মুখগুলো আপনার দলে আছে। বিদেশি যে রিক্রুটগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ আছে, নিরোশান ডিকোভেলা আছে, চারিত হাসালাঙ্কা এবং পল স্টার্লিং। এর মধ্যে আবরার আহমেদকে নিয়ে একটু কনফিউশন আছে, আমি যেটা বলছিলাম একটু আগেই, যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ, সেখানে শ্রীলঙ্কার দুজনকে পাওয়া এবং পাকিস্তানেও কিন্তু আবরার আহমেদ একেবারে রেগুলার মুখে এই মুহূর্তে টি-20-তে। সুতরাং এই তিনটা ক্রিকেটারকে নিয়ে মনে হয় আপনাদের একটু শঙ্কা আছে। সেক্ষেত্রে আপনারা এদের ব্যাকআপ হিসেবে কাউকে ভাবছেন কিনা, এখন পর্যন্ত কোনো কথা হয়েছে কিনা কারোর সঙ্গে? অবভিয়াসলি প্রতিদিনই আমরা মিটিং করি আর কি, ফ্র্যাঞ্চাইজির সাথে, টিম ওনারের সাথে। সেখানে সবাইকে নিয়ে কথাবার্তা হয় আসলে কে ফুল সিজনের জন্য পাবো আমরা। সেক্ষেত্রে একটু ডাউট আছে আর কি। আবরারের কথা যেহেতু বললেন, তারপরে আশালাঙ্কার কথা যেহেতু বললেন, সো এই দুইটা নিয়ে আমরা ওয়ারিড। যদি প্রথম স্পেসে পাই আমরা, লাইক সিলেট 4টা ম্যাচের জন্য, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। যেহেতু পরবর্তীতে আমরা হয়তো বা অন্য নতুন কাউকে নিলে হয়তো বা তারা যদি পারফর্ম করতে পারে, তো ডেফিনেটলি আমাদের ফার্স্ট 4টা ম্যাচ টার্গেট। আসলে এই 4টা ম্যাচের ভিতরে যদি আমরা আগেই বললাম যদি 3টা ম্যাচ আমরা উইন করতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় আর কি। আমরা দেখেছি যে আপনারা ঘরোয়া ক্রিকেটের অনেকগুলো পরিচিত মুখকে আপনারা নিয়েছেন, কিন্তু আপনি রিসেন্টলি আপনি নিজেও এনসিএল এর একটা দলের সঙ্গে ছিলেন, এনসিএল এ তারা পারফর্ম করেছেন, বিশেষ করে মুকিদুল ইসলাম মুগ্ধ বা সুমন খানদের কথা যদি আমি বলি, আবু হায়দার রনিদের কথা বলি, আবু হায়দার রনি তো অলরাউন্ড পারফরমেন্স করেছেন, কিন্তু ওইটা ছিল আরেকটা ফরম্যাট, টেস্ট ফরম্যাট, এটা হচ্ছে টি-20 ফরম্যাট। এই যে দুইটা ফরম্যাটে সুইচ করার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে কিনা ক্রিকেটারদের? আপনি তো ওদের কাছ থেকে দেখেছেন, ক্রিকেটারদের এই একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে সুইচ করতে নিশ্চয়ই মেন্টাল গেমেরও একটা ব্যাপার থাকে, তো তারা এটাতে অ্যাডজাস্ট করতে পারবেন কতটা? না, অবভিয়াসলি আপনি রেড বলের থেকে হোয়াইট বলে আসার জন্য একটু প্রিপারেশন লাগে আর কি। সেই সুযোগটা আমরা খুবই কম পাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়, আমরা 22 তারিখে ট্রাভেল করবো, 23, 24, 25 3 দিন প্র্যাকটিস করবো। 3 দিন প্র্যাকটিসের ভিতরে আসলে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে প্লেয়াররা, সেটা প্লেয়াররাই ভালো বলতে পারবে। বাট আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যে কোচিং স্টাফ হিসাবে যারা আছে আমরা তাদেরকে কুইকলি আর কি অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসানোর জন্য। আর যে কথাটা বলেন মুগ্ধ স্পেশালি, তারপরে জিয়াউর রহমান, আবু হায়দার রনি, সুমন খান, এই 4জন কিন্তু রিসেন্টলি এনসিএলে অসাধারণ পারফর্ম করেছে। বাট আপনি যদি এদের গ্রাফটা দেখেন কিংবা অ্যানালাইসিস করে যদি বিগত কয়েক বছরের পারফরমেন্স দেখেন, তাহলেও কিন্তু এরা হোয়াইট বলেও অসাধারণ ক্রিকেট খেলে থাকে। স্পেশালি আমার কাছে মনে হয় যে বিপিএলটা হয়তো বা খুব কম সুযোগ পাই, বিপিএলটা বিকজ অফ আপনার 4টে প্রফেশনাল প্লেয়ার খেলতে পারে এখানে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু কম সুযোগ পাই। আবু হায়দার রনি লাস্ট যে 2-3 বছর ভালো পারফর্ম করছে, বাট প্রত্যেকটা ম্যাচ কিন্তু খেলে না। বাট নাইম শেখ, তারপরে জয়ও কিন্তু লাস্ট ইয়ার প্রতিটা ম্যাচ খেলেনি, বাট নাইম শেখ কিন্তু প্রতিটা ম্যাচই খেলে। আমার কাছে মনে হয় উপরে যে ব্যাটারগুলো আছে সেইগুলো যদি একটু ভালো পারফর্ম করতে পারে, আমার কাছে মনে হয় যে টিমটা ভালো রেজাল্ট করতে পারবে। এখন পর্যন্ত আপনাদের যে স্কোয়াডটা আমরা দেখতে পাচ্ছি তুষার ভাই, এখানে আসলে ব্যাটিং নিয়ে আপনি একটু আগেও কনসার্নের কথা বলছিলেন, কিন্তু ব্যাটসম্যান খুব কম দেখা যাচ্ছে। আপনি যদি এখানে দেখেন রনি, সুমন খান বা শরীফুল, জিয়াউর রহমান, যাদের কথা মুকিদুল ইসলাম মুগ্ধ, এরা সবাই কিন্তু বোলার। তানভীর ইসলামও বোলার, শেখ মেহেদীকেও আমরা বোলিং অলরাউন্ডার হিসেবে কাউন্ট করি। সেক্ষেত্রে আপনার একেবারে স্পেশালিস্ট ব্যাটার থাকছেন শুধুমাত্র মোহাম্মদ নাইম, মাহমুদুল হাসান জয় এবং হচ্ছে পল স্টার্লিং, এই দুইজনই। আর আমরা শেখ মাহাদিকে নিয়ে একটু ডিফারেন্স ওয়েতে চিন্তা ভাবনা করছি। ওকে যদি একটু উপরে শাফলিং করা হয়, তাহলে ও যদি আমাদেরকে মানে আশ্বস্ত করতে পারে যে না সে উপরের জন্য ভালো খেলতে পারে, তাহলে ডেফিনেটলি কন্টিনিউ করব তাকে নিয়ে। বাট ফার্স্ট তাকে আমরা সুযোগ দেব যে 4-5-এর ভিতরে তাকে
দেখতে চাই আমরা সে কেমন আসলে ব্যাটিং করে। তারপরে তো একটা লম্বা গ্যাপ থেকে যায় আপনাদের ফিনিশিং রোলে, সেক্ষেত্রে কে থাকছে? হ্যাঁ, ফিনিশিং রোলটা নিয়ে আমরা অত ওয়ারিড না, বিকজ আপনি যদি এই স্কোয়াডটা দেখেন, জিয়াউর রহমান আছে, তারপর হচ্ছে আবু হায়দার রনি আছে, সুমন খান আছে, শুভাগত হোমও লেট অর্ডারে ভালো ব্যাটিং করে, বাট শুভাগত হোম এখনও মানে আমার কাছে মনে হয় যে না, ভালো একজন ক্রিকেটার। সে যদি ডেলিভার করতে পারে তাহলে ডেফিনেটলি টিমও উপকৃত হবে। হ্যাঁ, ওয়ারিডের একটা জায়গা আছে, আমাদের ব্যাটসম্যানটা কম আছে, বাট টি-20 ফরম্যাট আসলে মোমেন্টামের খেলা। সবগুলো ব্যাটসম্যানকে আপনাকে পারফর্ম করতে হয় না, যে কোনো 2-3 জন ব্যাটসম্যান যদি পারফর্ম করতে পারে তাহলে টিম রেজাল্ট করতে পারে। আর টি-20 বলেন, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট, সব ম্যাচেই কিন্তু আসলে বোলাররা ম্যাচ জেতাতে সহায়তা করে। সো ওই ক্ষেত্রে আমরা বোলিং ডিপার্টমেন্টটা, আমার কাছে মনে হয় যে যারা টেবিলে বসেছিল তারা বোলিং ডিপার্টমেন্টটা একটু বেশি স্ট্রং করেছে। লেটস সি যে আমরা যদি ভালো মিডল অর্ডার আনতে পারি বাইরে থেকে, তাহলে হয়তো বা বেশি ভালো হয়। আপনারা খোঁজার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিদেশি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনার মনে হয় ব্যাটিং এর দিকটাতে একটু বেশি মনোযোগ দিচ্ছেন, তাই তো? ডেফিনেটলি আমাদের যেহেতু বোলার আছে পর্যাপ্ত, সেহেতু আমরা ব্যাটিংটা যত স্ট্রং করা যায় ভিতরের দিক থেকে, স্পেশালি পল স্টার্লিং তো রিসেন্টলি খেলে গেছে, আশালঙ্কাও যদি ভালো পারফর্ম করতে পারে এবং ফুল সার্ভিস দিতে পারে, আমার কাছে মনে হয় একটা ভালো একটা টিম পরিণত করা সম্ভব আর কি। ব্যাটিং এর ক্ষেত্রে আপনাদের একটা বড় মনোযোগ থাকবে সম্ভবত মোহাম্মদ নাইম শেখের উপর। আমরা দেখেছি তাকে নিয়ে আপনারা যেভাবে কাড়াকাড়ি করেছেন এবং বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ দামটাও তিনিই পেয়েছেন। তো নাইম শেখের উপর ডিপেন্ডেন্ট হওয়ার আগে আমরা একটু নাইম শেখের পারফরমেন্সটা দেখতে চাই। টি-20 ফর্মেটে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি 38টা ম্যাচ খেলেছেন, সেখানে 23 গড়ে রান করেছেন। স্ট্রাইক রেটটা কিন্তু একটা কনসার্নের ব্যাপার আছে তুষার ভাই। বিপিএলে তার পারফরমেন্সটাও কিন্তু আহামরি নয়। আমি যদি বলি টি-20 পার্সপেক্টিভে যদি আপনি বলেন 119 স্ট্রাইক রেটে তিনি খেলছেন, একটা সেঞ্চুরি তার আছে, সেটা হয়তো আশ্বস্ত করতে পারে। ওভারঅল তার যে পারফরমেন্সটা দেখা যাচ্ছে, এই পারফরমেন্স অনুযায়ী আপনারা তার কাছ থেকে আসলে তার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কতটুকু, মানে আপনারা কতটুকু আশ্বস্ত হচ্ছেন আর কি? অবশ্যই লাস্ট ইয়ারের পারফরমেন্সটা আমার কাছে মনে হয় টিম ওনারকে, ফ্র্যাঞ্চাইজিকে একটু বেশি আকৃষ্ট করেছে, বিকজ লাস্ট ইয়ার ও ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিল, নাম্বার 1-এ ছিল মনে হয়। এই জন্য হয়তো বা অনেকগুলো টিম তার প্রতি একটু বেশি ঝুঁকেছিল যে এই প্লেয়ারটাকে আমার দরকার। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় চট্টগ্রাম রয়্যালস রাইট একটা ডিসিশন নিয়েছে যে না, এরপরে আস্থা রাখা যায় আর কি, এবং উপর থেকে যদি সার্ভিস দিতে পারে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। কিন্তু তার স্ট্রাইক রেটটা কি কিছুটা, দেখুন আমরা যে উইকেটে আসলে খেলাধুলা করি, লাইক মিরপুরে যখন আপনি ব্যাটিং করেন তখন অনেক বড় বড় ক্রিকেটারও কিন্তু স্ট্রাগল করে। সেই ক্ষেত্রে আপনি চিটাগাং এবং সিলেটের স্ট্রাইক রেটটা কাউন্ট করতে পারেন। মিরপুরে আসলে একটু বেশি ডিফিকাল্ট, ধরেন 140-এ স্ট্রাইক রেটে ব্যাটিং করা। তারপরেও চেষ্টা করবে সব ক্রিকেটারে যে যেন স্ট্রাইক রেটটা বাড়ানোর ক্ষেত্রে আর কি, বাট আপনি চট্টগ্রাম এবং সিলেটে এখানে হয়তো বা স্ট্রাইক রেটটা একটু বেশি থাকে ক্রিকেটারদের। সেক্ষেত্রে আমাদের ওই দুইটা মাঠের আলাদা করে তাদের স্ট্রাইক রেট দেখা দরকার ছিল। আমরা যদি নাইম শেখের ওপেনিং পার্টনার হিসেবে দেখি মাহমুদুল হাসান জয়কে, তো মাহমুদুল হাসান জয়ও আমাদের টেস্টের রেগুলার ওপেনিং করে থাকেন আর কি। তো মাহমুদুল হাসান জয়ের কাছ থেকেও আপনি ওই অ্যাগ্রেশনটা পাবেন না টি-20-তে যেটা দরকার। নাইম শেখেরটা তো আমরা মাত্রই দেখলাম। সেক্ষেত্রে আপনি কি এই দুজনের উপরই আপনারা কি ভরসা রাখবেন, নাকি ওপেনিংয়েও আপনারা অন্য কাউকে চিন্তা করবেন? না, অবভিয়াসলি ওপেনিং কিন্তু স্টার্লিংও আছে, বাট আমার কাছে মনে হয় দেশি ক্রিকেটের প্রতি ঝুঁকবে ফ্র্যাঞ্চাইজি এবং কোচগুলো, আমরা যে একজন কোচ আছি। বাট আমার কাছে মনে হয় যে মাহমুদ হাসান জয় স্পেশালি লাস্ট 3-4 বছর অনেক কাজ করেছে এই টি-20 ফরম্যাটে ব্যাক করার জন্য, এবং সাকসেসফুলও হয়েছে। রিসেন্টলি যে এনসিএল টি-20 ইটা হয়েছিল, ওখানে কিন্তু খুব ভালো একটা ফর্মে ছিল এবং বেস্ট ব্যাটসম্যান হয়েছে, হাইয়েস্ট রান গেটারও হয়েছে। সেই ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করেছে মাহমুদ হাসান জয়। সেই ক্ষেত্রে এখানে যদি বিপিএলে কন্টিনিউ করতে পারে, আমার কাছে মনে হয় খুব ভালো একজন ক্রিকেটার আমরা পাবো আর কি। টি-20তেও টেস্ট ক্রিকেট সে অলরেডি কিভাবে খেলতে হয় সেটা সে জানে, বাট টি-20 ক্রিকেটটাতে সে কিন্তু আউট অফ সিনে আছে। এই বিপিএলটা তার জন্য একটা সুবর্ণ একটা জায়গা থাকবে, যে সেখানে যদি পারফর্ম করতে পারে ডেফিনেটলি ক্রিকেট বোর্ডও তাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করবে। রাইট। তো সবাই আমরা একটু বোলিং সাইডটা নিয়ে আপনি কথা বলছিলেন, যেহেতু আমরা বোলিংয়ের দিকটা নিয়েও একটু কথা বলবো। আপনাদের যে বোলিং অ্যাটাকটা আছে, সেখানে ন্যাশনাল টিমে খেলা বা অভিজ্ঞতার বিচারে সব দিক থেকেই আমার মনে হয় শরীফুলকেই আপনারা এগিয়ে রাখবেন, রাইট? তো শরীফুলের এখন পর্যন্ত টি-20 পারফরমেন্স কি বলে? আপনাদেরকে কি তিনি আশ্বস্ত করতে পারছেন কি না?
না, আমার কাছে তো মনে হয় যে না, আমাদেরকে সে আশ্বস্ত করেছে, এই জন্য কারণ ন্যাশনাল টিমে কিন্তু আমরা তাকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দেখছি আর কি, রেগুলার টিমে জায়গা পেতে স্ট্রাগল করতে হচ্ছে তাকে। না, ন্যাশনাল টিমে মানে আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারই হয়তো বা কোনো না কোনো সময় স্ট্রাগল করে। ধরেন আপনি স্টার্টটা ভালো করেন, ইন বিটুইন মিডিল পিরিয়ডে এসে হয়তো বা স্ট্রাগল করে, বাট শরীফুল কিন্তু নতুন বলের বলার, স্পেশালি 2-3টা ওভার যদি সে নতুন বলে করে দিয়ে থাকে এবং লাস্টে যদি 2টা ওভার করে, প্রথমে ধরেন 2টা ওভার মিন বিটুইন যদি নাও করে, লাস্টের ওভারগুলো আমাদের জন্য খুবই ভাইটাল হবে এবং নতুন বলে প্রথম 2টা ওভার ভেরি ভাইটাল হবে তার জন্য। অন্যান্য টিমকেও একটু চিন্তা ভাবনা করতে হবে যে না, এই শরীফুলকে কেমন হ্যান্ডেল করতে মানে করবে কে কোন ব্যাটসম্যান। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বলার আমরা পিক করেছি। রাইট, শরীফুলের ক্যারিয়ার স্ট্যাটটা আমরা একটু দেখতে পারি। জাতীয় দলের হয়ে তিনি 57টা ম্যাচ খেলেছেন, 63 উইকেট নিয়েছেন। ইকোনমির রেটটা মনে হয় একটু হাই, যদি আপনি 8.11 এর কথা চিন্তা করেন, এবং গড় 24, 4 উইকেট তিনি কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাননি। বিপিএলে তার ক্যারিয়ারটা হচ্ছে 48টা ম্যাচ, 61টা উইকেট। এখানেও মনে হচ্ছে ইকোনমি রেটটা মানে বেশ খরুচে বোলার মনে হচ্ছে আর কি তাকে। সো এইটা আপনাদেরকে কি ভাবাচ্ছে কিনা, তাকে কিভাবে আরেকটু কম রান কনসিড করার মতো বোলিং ইয়েতে নেওয়া যায়, শেপে নেওয়া যায়? না, অবভিয়াসলি আমাদের যে আসলে কোচিং স্টাফ আছে এবং যে অ্যানালিস্ট আছে, অপোনেন্ট ব্যাটসম্যান নিয়ে আগে থেকে আমরা সিগন্যাল দিয়ে দিই কে কোন দিকে স্ট্রং। সো সেই দিক থেকে শরীফুলকে একটু হয়তো বা চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে, যে না স্ট্রাইক মানে ইকোনমিটা যেন একটু কমাতে পারে, যদি উইকেট নাও নিতে পারে। ভেরি ইম্পর্টেন্ট যে ইকোনমি, যে বলারটা ভালো টি20 ফরম্যাটে সেই কিন্তু বেস্ট বলার, ডাজেন্ট ম্যাটার উইকেট ক্যারি করে না যে উইকেটটা কে কয়টা উইকেট নিল। তারপরে আমার কাছে মনে হয় যে না, একে বাংলাদেশ টিমের দরকার আছে এবং শরীফুল যদি আমাদের ভালো ডেলিভার করতে পারে আর কি, আমার কাছে যেটা মনে হয় যে টিম রেজাল্ট যদি করতে পারি, তাহলে শরীফুল, শেখ মাহাদি, তানভীর, এই 3জন বলার আছে আমার কাছে বেস্ট রান চেক দেওয়ার জন্য, রান চেক দেওয়ার জন্য এবং ম্যাচ উইনিংয়ের জন্য। এই 3জনের গুরুত্বপূর্ণ পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়। আপনার কাছে আবার আমরা আলোচনায় ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা কথা বলছি বিপিএল নিয়ে। বিপিএল এর দল চট্টগ্রাম রয়্যালসের মেন্টর এবং ব্যাটিং কোচ তুষার ইমরান আছেন আমাদের সঙ্গে। তুষার ভাই, আমরা যেটা বলছিলাম, আপনাদের দল নিয়ে আমরা আলাপ করছিলাম, স্কোয়াডটা দেখছিলাম। দলের প্রস্তুতি এখন পর্যন্ত শুরু হয়নি, কোনো দলেরই শুরু হয়নি, বাট অন্যান্য দলগুলো হয়তো নিজেরা গুছিয়ে নিচ্ছে, নিজেদের মতো করে প্র্যাকটিস করছে। আপনারা আপনাদের দলের প্রস্তুতিটা কি শুরু করেছেন কিনা? না, আমরা এখনো শুরু করিনি। আমরা 22 তারিখে ফ্লাই করব, 23 তারিখ থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে সিলেটেই। আমরা সিলেটে গিয়ে মানে ফুল রিদমে প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, দলগুলো হচ্ছে 20 তারিখ থেকে ঢাকায় ক্যাম্প করা শুরু করবে, প্র্যাকটিস করা শুরু করবে। আপনারা ঢাকায় প্র্যাকটিস করছেন না, বা এই যে 3 দিন পরে শুরু করছেন, আপনাদেরকে একটু ঘাটতি থেকে যাবে কিনা মনে হয়? না, এই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আসলে হয়তো বা কেউ 24 তারিখে যাবে, যার খেলা কবে সেটার পরে ভিত্তি করে কিন্তু টিমগুলো আসলে ট্রাভেল করতেছে সিলেটে, যে কার কবে খেলা। আমাদের খেলা 26 তারিখে, আমরা 3 দিন আগে থেকে ওখানে গিয়ে ফুল রিদমে প্র্যাকটিস করার কিন্তু সুযোগটা পাবো। ইভেন এখানে প্র্যাকটিস করার মানে না করার একটাই উদ্দেশ্য, বিকজ অনেকে এখনও দেশের বাইরে আছেন, সবাইকে আসলে একসাথে কালেকটিভলি পাওয়া সম্ভব হচ্ছে না। এবং রিসেন্টলি তারা ঘরোয়া ক্রিকেটও খেললো, তারপর আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেললো, সেক্ষেত্রে একটু রেস্টেরও প্রয়োজন আছে, ওয়ার্কলোডটা একটু মেনটেন করে চলা লাগছে। এই জন্য আমরা এখনও ঢাকাতে কোনো প্র্যাকটিস শিডিউল দেইনি। কিন্তু তুষার ভাই, এই যে সপ্তাহখানেক আছে আর বিপিএল শুরু হওয়ার, এখন পর্যন্ত আপনারা টিমটাকে সবাইকে একসঙ্গে পাননি, প্র্যাকটিস শুরু করেননি, সবার সঙ্গে একসঙ্গে বসাও হয়নি, ক্রিকেটারদের সবাইকে এক টেবিলে পাওয়া হয়নি, এক রুমে পাওয়া হয়নি। এইটা কি আপনাদের এটা কি একটা আইডিয়াল প্র্যাকটিস, বা এটা কি আসলে টুর্নামেন্টে একটা ফ্র্যাঞ্চাইজির এভাবে চলা উচিত আসলে? না, আপনি যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে হয়তো বা 10-15 দিন আগে থেকে প্র্যাকটিস শুরু করার আসলে নিয়মের ভিতরে আসতে হয়। বাট যেহেতু কেউই করছে না, এই সুযোগটা আসলে নাই। আপনি প্র্যাকটিস করলে হয়তো বা রংপুর রাইডার্স তাদের নিজস্ব ফ্যাসিলিটি আছে, সেই ক্ষেত্রে তারা করতে পারে। নোয়াখালী তাদের নিজস্ব ফ্যাসিলিটি আছে, ঢাকাতে একটা একাডেমিও আছে, তারা করতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনো টিমই কিন্তু আপনাকে সেই ফ্যাসিলিটি পাবে না আমার কাছে যেটা মনে হয়। সিলেটও ঢাকাতে কোনো ফ্যাসিলিটি নাই, তারাও চেষ্টা করছে যে না, ছোট ছোট পর্যায়ে তারা ক্যাম্প ডেকে আর কি প্র্যাকটিস করার সুযোগটা নিচ্ছে। যারা সিলেটে থাকে তারা সিলেটে প্র্যাকটিস করবে, মানে সিলেটের কথা বলছি, সিলেট স্ট্রাইকার্সের। যারা ঢাকাতে আছে তারা ছোট ছোট ওয়েতে তারা প্র্যাকটিস করার চেষ্টা করছে। বাট আমরা 21 তারিখে রিপোর্টিং দিয়েছি, 22 তারিখে আমরা ট্রাভেল করব, সব একসাথে 21 তারিখে একটা গেট টুগেদার হবে এবং
হয়তোবা ওইখানে আমরা ক্লিয়ার করব যে আসলে আমরা কি করতে যাচ্ছি। আচ্ছা, এই এই কয়েকটা দিন কি এনাফ? না, আমি বললাম না যে হয়তোবা 10-15 দিন আগে থেকে প্রত্যেকটা টিম যদি সেই রকম ইসে আসতে পারতো তাহলে খুবই ভালো হতো। আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটিটা যাদের নাই তারা কি করবে? শুধু রংপুর রাইডার্সের আছে, নোয়াখালী টিমটারাই আছে, এই দুইটা টিমই হয়তোবা। এর আগে তো আমরা দেখেছি যে বিপিএল এর টিমগুলো হচ্ছে একাডেমিতে, বিসিবি যে একাডেমি আছে সেখানে প্র্যাকটিস করতো, রেগুলার সেখানেই প্র্যাকটিস হতো। এখন যারা হচ্ছে নিজেদের নিজস্ব ফ্যাসিলিটিস আছে তারা সেখানে করছে, কিন্তু বিসিবির একাডেমিটা তো নিশ্চয়ই ছিল আপনাদের জন্য, উন্মুক্তই ছিল বা থাকার কথা। না, সেই ক্ষেত্রে হয়তোবা সবাইকে একসাথে করা সম্ভব হচ্ছে না, বিকজ কেউ হয়তোবা রিসেন্টলি এনসিএল 4 ডে ম্যাচ অনেক দিন ধরে খেলছে, ফ্যামিলিকে সময় দিতে পারেনি, সেজন্য একটা ছুটি চেয়েছে, প্লাস টি-20 টুর্নামেন্ট চলে গেল। সেই ক্ষেত্রেও তারাও একটা ওয়ার্কলোডের চিন্তা ভাবনা করছে যে না, অনেক বেশি ওয়ার্কলোড হয়ে যাচ্ছে, এই জন্য তারাও একটা ছুটি নিয়েছে। তা আমরা আসলে সুইটেবল একটা টাইম দেখছি যে কোন সময় আসলে প্র্যাকটিসটা দেওয়া উচিত। সেক্ষেত্রে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা 23 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। আর যেটা বললেন যে ঢাকাতে একটা একাডেমি আছে, সব টিমের কিন্তু একসাথে প্র্যাকটিস করার সময় নাই আসলে। যে কোনো একটা টিম ওখানে প্র্যাকটিস করতে পারবে, আর দুইটা টিমে হয়তো এসে বসে থাকতে হবে। ওই শিডিউলটা আমরা আসলে এখনো নেয়নি, কিংবা আমরাও আসলে ঢাকাতে কোনো প্র্যাকটিস শিডিউল ফেলতে চাচ্ছি করার কথা আপনারা চিন্তাও করেননি? চিন্তাও করে। রাইট। এখানে কি বাজেটের কোনো ব্যাপার আছে, যে মানে ঢাকায় ক্যাম্প করার মতো বাজেট স্বল্পতা এই ধরনের কোনো কিছু কি আছে? এটা আসলে ফুল ম্যানেজমেন্টের বিষয়, মানে টিম ওনার ফ্রাঞ্চাইজির বিষয়। আসলে বাজেটে আমার কাছে মনে হয় কোনো ঘাটতি থাকার কথা না, বিকজ এত বড় একটা ফ্রাঞ্চাইজি, এত বড় একটা টুর্নামেন্ট বিপিএলে আসলে কিন্তু আপনার 1-2 কোটি টাকার ব্যাপার না, এখানে মিনিমাম 15-16 কোটি টাকার একটা খরচ আসে। সেই ক্ষেত্রে এই ছোট বাজেটটা নিয়ে তারা ওয়ারিড না। আমার কাছে মনে হয় যে না, যাদের রেস্টের প্রয়োজন আছে তাদেরকে রেস্টে দেওয়া হচ্ছে প্রপার ওয়েতে। আপনারা যারা টিম ম্যানেজমেন্টে আছেন বা আপনি এই যে মেন্টরিং করছেন, আপনি কোচিং করাবেন এদেরকে, আপনার ডিমান্ডগুলো কি কি ছিল? আপনি যখন টিমের সঙ্গে যোগ দেন, আপনি দলটাকে কিভাবে পরিচালনা করতে চেয়েছেন? না, যখন থেকে সময় পেয়েছে আসলে টেবিল থাকলে বেশি ভালো হতো, তাহলে কিছু কিছু প্লেয়ার ভালো মিডল অর্ডার হয়তো বা যেখানে ল্যাকিংস আছে সেখানে নিতে পারতাম। বাট আমার কাছে মনে হচ্ছে আমার থাকার মানে না যে আমি ছিলাম না টেবিলে, তারপরেও কিন্তু আপনি টিমটা যদি দেখেন, আপনার রিপ্লেসমেন্ট ক্রিকেটার কিন্তু আছে। কেউ যদি ইনজুরিতে পড়ে, ধরেন শেখ মাহাদি 2টা ম্যাচ খেলতে পারলো না, সেই ক্ষেত্রে আমরা শুভাগত হোমকে নিয়েছি। আমি যেহেতু ছিলাম না, তারপরেও কিন্তু এই কাজটা তারা ভালোভাবেই করেছে। কারণ এতগুলো অলরাউন্ডার নেওয়ার পিছনে কিন্তু যুক্তি আছে। যদি জিয়াউর রহমান খেলে, ইনজুরিতে পড়ে, সুমন খান আছে, তারপর আবু হায়দার রনি আছে। হ্যাঁ, একটা জায়গা হয়তো বা আমাদের ল্যাকিংস আছে, যেটা হচ্ছে শরীফুলের রিপ্লেসমেন্ট নাই, তারপরেও কিন্তু মুগ্ধ আছে। সবাই যে একসাথে খেলবে তা কিন্তু নয়, হ্যাঁ 2-1 হয়তো বা ইনজুরিতেও পড়তে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাকআপ প্লেয়ারটা পর্যাপ্ত আছে আমার ক্রিকেটার। রাইট। ওভারঅল এখন পর্যন্ত টিম নিয়ে আপনি আপনার সন্তুষ্টির কথা জানিয়েছেন। ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেভাবে যাচ্ছে, আপনি এখন পর্যন্ত কতটুকু সন্তুষ্ট? না, ম্যানেজমেন্টের সাথে প্রতিদিনই আমাদের আলাপ আলোচনা হয়, মিটিং হয়। সেই ক্ষেত্রে আমরা আসলে বিদেশি প্লেয়ারটা খুঁজছি, ভালো কোনো ক্রিকেটার যদি পাই তাহলে তাকে ইনক্লুড করানোর চেষ্টা করছি। আর ম্যানেজমেন্টের তরফ থেকে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় সঠিক ওয়েতে আছে, রাইট ওয়েতে আছে। লাইক লাস্ট ইয়ার অনেক কিছু আমরা দেখেছি, সেই জিনিসটা হয়তো বা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, মানে পারবো এইবার, বিকজ কিছু এক্সপিরিয়েন্স তো আছেই। যেমন অনেক টিম আসলে শুরু থেকে হয়তো বা জার্সি, তারপরে হেলমেট এগুলো প্রোভাইড করতে পারেনি, এইগুলো হয়তো বা টিম ম্যানেজমেন্ট মানে আমার কাছে মনে হয় শুরু থেকেই সবাই সব কিছু পেয়ে যাবে আর কি। রাইট। তুষার ভাই, আপনার সঙ্গে আমরা আবারও আলাপ করব, তার আগে ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। তুষার ভাই, আমরা জানি যে দলগুলো যখন প্ল্যান করে তারা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনাকে চ্যাম্পিয়ন ফাইট দিবেন কিনা, আপনি এটা বলবেন আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব। তারপরও এই টিমটা নিয়ে আপনারা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন কিনা, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত অন্য যে দলগুলো দেখেছেন সেই দলগুলোকে কেমন দেখছেন? কোন দলটাকে স্পেসিফিক আপনার কাছে সবচেয়ে শক্তিবান মনে হচ্ছে আর কি? আপনি যেটা প্রথম কোশ্চেন করলেন যে আমরা চ্যাম্পিয়ন ফাইট দিব কি দিব না, সেটা মাঠেই প্রমাণ করতে পারবো। আসলে এই স্টুডিওতে এসে আসলে কিছু বলার নাই। মাঠে যদি প্লেয়াররা ভালো পারফর্ম করে তাহলেই না বলতে পারবো যে না আমার টিমটা বেস্ট টিম। আর সেকেন্ড যে কোশ্চেনটা করলেন যে কোন টিমটা আমার কাছে বেস্ট লাগছে, আমার কাছে মনে হয় রংপুর প্রতি বছরই তারা গোছালো একটা টিম করে, সাথে এই বছরটা রাজশাহী খুব ভালো একটা কালেকশন করেছে, সাথে কিন্তু সিলেটও আছে।
এখন 4 নাম্বার দল হিসাবে আমরা কোয়ালিফাই করতে পারি যদি কিনা আমরা ভালো পারফর্ম করতে পারি। এতটুকু আমি আশ্বস্ত করতে পারি আপনাকে। বাট খেলা হবে কিন্তু মাঠেই। 2 বছর আগে যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব নিয়েছিলাম, তখনও অনেকে অনেক কথা বলেছিল যে এই টিমটা আসলে 7 নাম্বার টিম হিসেবে আমরা দেখব। সাংবাদিকরাই অনেকে আপনাদের বলেছিলেন। আমি বলেছিলাম খেলা হবে মাঠে। সেই বছর কিন্তু আমরা সুপার 4-এ কোয়ালিফাই করেছিলাম। সো এই বছর আমার টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট সুপার 4-এর জন্য কোয়ালিফাই করতে পারি, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই তুষার ভাই, আপনার দলের জন্য, আপনার জন্য, সবার জন্যই শুভকামনা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।